নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি উপন্যাস কোয়েলের কাছে। আজ আমরা এই উপন্যাসের ৮ম পর্ব শুনব। তাহলে চলুন সকলে মিলে আমরা এই উপন্যাসের ৮ম পর্বটি শুনে নিই। ছুলোয়া শিকারের সব আয়োজন প্রস্তুত। গত রাত্রে ওরা বৃথায় শীতে কষ্ট পেয়ে মরল। রাত ২:৩০ নাগাদ ফিরে এসেছিল। সম্বর আসেনি কুলতি খেতে, তবে কোয়েলের দিক থেকে একটা বাঘের গোঙানির আওয়াজ শুনেছে ওরা। সম্বরের ডাক শুনেছে তার অব্যবহিত পরই। ডাকতে ডাকতে দৌড়ে গেছে সম্বরের দল নদীর দিক থেকে পাহাড়ে। মাচা বাঁধা হয়েছে ৪টে। প্রথমে যশবন্ত, তারপর সুগতবাবু, তারপর আমি এবং সর্বশেষে টিগা বলে স্থানীয় একজন ওরাও দেহাতি শিকারী। ছুলোয়া করার ভার যে নিয়েছে তাকে দেখলেই বেশ অভিজ্ঞ যে তা বোঝা যায়। কুজরুম বস্তির লোক সে। ছুলোয়া কার্নেওয়ালারা বেশিরভাগই কুজরুমের লোক। দুপুরে খাওয়া সেরে বেরোতে বেরোতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। সকালে ছুলোয়া করলেই ভালো হতো, কিন্তু রাত ৩টেতে ফিরে যশবন্ত আর সুগতবাবু ঘুম থেকে প্রায় উঠেছেন ১১টা বাজিয়ে। তারপর খুব তাড়াতাড়ি করা সত্ত্বেও বাংলো থেকে বেরোতে বেরোতেই প্রায় ২টো হয়ে গেল। প্রথম ছুলোয়া যখন আরম্ভ হলো তখন প্রায় ২:৩০ বাজে। দেখতে দেখতে ছুলোয়া কার্নেওয়ালারা এগিয়ে এলো। উত্তেজনা বাড়তে লাগলো, হাতের তালু ঘামতে লাগলো, বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগলো। একদল ময়ূর না উড়ে মাটিতে মাটিতে দৌড়ে গেল আমার মাচার তলা দিয়ে। তারপরই যশবন্তের মাচার দিক থেকে ও টিগার মাচার দিক থেকে পরপর রাইফেল ও বন্দুকের দুটো আওয়াজ পেলাম। কি মারলো জানি না। এমন সময় আমার একেবারে সোজাসুজি জঙ্গল ঠেলে একটি অতিকায় দাঁতাল শুয়োর বের হলো। অত বড় শুয়োর যে হয় নিজে না দেখলে বিশ্বাস করতাম না। আমার মাচা বোধহয় বরাহপ্রবরের চোখে পড়েনি। আরো ২ পা এগিয়ে আসতেই আমি বন্দুক তুলে গুলি করলাম এবং গুলি লাগলো গিয়ে ঘাড়ের পেছনে মেরুদণ্ডে। গুলিটা লাগা মাত্র শুয়োরটা ৪ পায়ে মাটি ছিটকোতে ছিটকোতে ঘুরপাক খেতে লাগলো ওই জায়গাতেই, চরকিবাজির মতো। প্রথম গুলিটা জব্বর হলো কিনা বুঝতে না পেরে বা ব্যারেলে যে এলজি ছিল সেটাও দুর্গুম করে দেগে দিলাম। একটু দৌড়ে গিয়েই পড়ে গেল শুয়োরটা। পড়ে কিছুক্ষণ ছটপট করলো, তারপর স্থির হয়ে গেল। শুয়োরের সঙ্গে গত জন্মে শত্রুতা ছিল কিনা জানি না, কিন্তু শুয়োরের বাচ্চারা ভালোবেসে বারবার আমার সামনে হাজির হবে, কি বনে কি শহরে। ছুলোয়া শেষ হলে নেমে গিয়ে দেখি যশবন্ত একটা চৌশিঙা হরিণ মেরেছে। টিগা মেরেছে একটি শিঙাল চিতল। সুগতবাবু বললেন, আমার এত ঘুম পাচ্ছে ভাই যে কি বলবো। আমি তো মাচায় বসে বসে গাছে হেলান দিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। আপনাদের গুলির শব্দে ঘুম ভাঙল। তলা দিয়ে কিছু গেল কিনা তাও জানি না। আজকাল মোটেই রাত জাগতে পারি না, বড় কষ্ট হয় রাত জাগলে। ওই এক মাচাতেই উল্টো মুখে বসে আর একবার শিকার হবে। এই শেষ ছুলোয়া। এই ছুলোয়া শেষ হতেই রাত হয়ে যাবে প্রায়। তাড়াতাড়ি করে প্রথম ছুলোয়ার শিকারগুলো টেনে একটা দোলা মতো জায়গায় নামিয়ে রেখে ছুলোয়াওয়ালারা প্রায় দৌড়ে দৌড়ে পাকদণ্ডির পথে ছুটে গেল। ১৫-২০ মিনিট পরেই মুখিয়ে একটা কেঁদ গাছে উঠে কু দিল। নালার উপাসের পাহাড় থেকে আওয়াজ হলো, কু। শুরু হলো ছুলোয়া। যশবন্ত বলেছিল যে এই ছুলোয়াতে বাঘের আশা বেশি, কারণ এখানকার লোকেদের ধারণা যে মধ্যবর্তী পাহাড়ের নালাতেই বাঘের আস্তানা। যতদূর জানা গেছে তাতে একটি বাঘ আছে। গতকাল রাতের গোঙানির আওয়াজে যশবন্তের সে বিশ্বাস দৃঢ়তর হয়েছে। যদিও ছুলোয়া খুব তাড়াতাড়ি করে করা হলো, তবু বাঘ বেরোনো মোটেই আশ্চর্য নয়। রোদের তেজ প্রায় নেই বললেই চলে। কাঁধে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে।
দূরের টাঁট থেকে তিতিরের কান্না ভেসে আসছে, টি হা টিউ টিউ, টি হা। একটা বড় কাঁচা পোকা আমার মাচার কাছে ঘুরে ঘুরে গুনগুন করে উঠছে। বিদায়ী সূর্যের সোনালি ফালি পাতার ফাঁকে ফাঁকে এসে সারা বনে এক মোহময় বিষণ্ণ আবেশের সৃষ্টি হয়েছে। কোয়েলের ওপরে দক্ষিণের আকাশে একদল লালশির পোচড় উড়ে যাচ্ছে ডানা ছটপটিয়ে। সব মিলে এমন একটা নিস্তব্ধ নির্লিপ্ত যে কি বলবো। ছুলোয়া শুরু হলো। গাছের গায়ে টাঙ্গি দিয়ে হালকাভাবে মারায় ঠক ঠক শব্দ। ছুলোয়াওয়ালাদের মুখনিসৃত নানা রকম বিচিত্র শব্দলহরী কানে এসে পৌঁছচ্ছে। ধীরে ধীরে ওরা এগিয়ে আসছে, কাছে আসছে, আরও কাছে। মনে হলো ছুলোয়াওয়ালারা দূর থেকে শোরগোল করে কি যেন বলল। হোম্মে যাতা হ্যায় বড়কা বঘওয়াবা। অন্য একজন বলল ডবল বঘওয়াবা। আর একজন বলল সম্ভালো বড়া বাঘ। এমন সময় সুগতবাবুর মাচার দিক থেকে একটা রাইফেলের গুলির অতর্কিত আওয়াজ শোনা গেল এবং তার বোধহয় 5-6 সেকেন্ড বাদেই একটা অত্যন্ত তীব্র ও বুক কাঁপানো আর্তচিৎকার কানে এলো। চিৎকার শুনে যে সেটা মানুষের চিৎকার প্রথমে তা মনে হলো না। বুক ফাটা এমন একটা আওয়াজ যে শুনে গলা শুকিয়ে গেল, কিন্তু আগে কি পরে কোনো আওয়াজ হলো না। সেই ক্ষণস্থায়ী নিরুদ্ধ আওয়াজের পর সমস্ত বন পাহাড় আবার নিস্তব্ধ হয়ে গেল। আবার কাঁচপোকাটার গুনগুনানি শোনা যেতে লাগলো কানের কাছে, গুন 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 গুন। কি করব ঠিক করতে পারলাম না। যশবন্তের কড়া নিষেধ ছিল যে ছুলোয়া চলাকালীন মাচা থেকে যেন না নামি। তাছাড়া ভয়ও করছিল, সত্যিই যদি বাঘ হয়। ওই আওয়াজটা কিসের তাও বুঝে উঠতে পারলাম না, বাঘের না মানুষের। কেন জানি না মনে কুডাক দিল যে সুগতবাবু নিশ্চয়ই আক্রান্ত হয়েছেন। মাচা থেকে নামবো কি নামবো না ভাবতে ভাবতে ওই দিক থেকে আর একটা রাইফেলের গুলির আওয়াজ পেলাম এবং সঙ্গে সঙ্গে আমার নাম ধরে অত্যন্ত উত্তেজিত গলায় যশবন্ত আমাকে ডাকছে শুনলাম। এদিকে ছুলোয়া কার্নেওয়ালারা প্রায় মাচার কাছ অবধি পৌঁছে গেছে। মাচা থেকে নামতে নামতে শুনলাম যশবন্ত চেঁচিয়ে বলছে, ছুলোয়া বন্ধ করো, বন্ধ করো, খতরা বন গিয়া, খতরা বন গিয়া। যশবন্তের কথা শুনে ছুলোয়াওয়ালারা একে অন্যকে হাঁক দিয়ে বলতে লাগলো, খতরা বন গিয়া, খতরা বন গিয়া হো। ঘন বনের মধ্যে শীতের বিকেলে সেই থমথমে কুসংবাদটি গুমগুম করে কেঁপে কেঁপে ভাসতে লাগলো বনের এই প্রান্ত থেকে ও প্রান্তে। গাছ থেকে নেমে দৌড়ে সুগতবাবুর মাচার দিকে যেতে যেতে থমকে দাঁড়ালাম। মাচা থেকে সুগতবাবুর শরীরের ঊর্ধ্বাংশ বাইরে ঝুলছে। কপাল, মাথা ও চুল গড়িয়ে দরদর করে রক্ত চুঁয়ে চুঁয়ে নিচে মাটিতে পড়ছে এবং একটি মাঝারি আকারের বাঘ মাচার পেছনে মুখ থুবড়ানো অবস্থায় পড়ে আছে। মাচার লতার বাঁধন খুলে গেছে, 2-3টে কাঠ খুলে নিচে পড়ে আছে। আমাকে আসতে দেখে যশবন্ত রাইফেলটা ভুল উণ্ঠিত বাঘের গায়ে শুয়ে তরতর করে মাচায় উঠে আমাকে নিচে দাঁড়াতে বলল। আমি দাঁড়াতেই সুগতবাবুকে ধরে আলতো করে আমার সাহায্যে মাটিতে নামালো। ততক্ষণে হাঁকোয়া সবাই এসে গেছে, আমাদের ঘিরে দাঁড়িয়ে নানা রকম মন্তব্য করছে। টিগা কোথা থেকে দৌড়ে এসে কতগুলো পাতা ছিঁড়ে এনে সেই রস নিংড়ে দিতে লাগলো সুগতবাবুর গলায়। সুগতবাবুর ডান কাঁধ এবং গলার কিছু অংশ ছিন্ন ভিন্ন করে দিয়েছে বাঘটা। নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে গলার ফুটো দিয়ে রক্ত ও ফেনা বেরোচ্ছে। ফর্সা মুখটা এবং এলোমেলো চুলগুলো গাঢ় ঘন রক্তে থকথক করছে। চশমাটা নিচে পড়ে আছে মাচার, একটা কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অত রক্ত দেখে আমার মাথা ঘুরতে লাগলো, গলা শুকিয়ে আসতে লাগলো। টিগা এবং তার অনুচরেরা বিনা বাক্য ব্যয়ে 2 মিনিটের মধ্যে সলাই গাছের ডাল কেটে লতা দিয়ে বেঁধে একটা স্ট্রেচারের মতো বানিয়ে ফেলল।
আমি এবং যশবন্ত সুগতবাবুর অচৈতন্য শরীরটাকে ধরাধরি করে তাতে তুলে দিলাম। যশবন্ত সুগতবাবুর রাইফেলটাকে আনলোড করে নিজের কাঁধে নিল। তারপর আমরা হনহনিয়ে জিপের দিকে চললাম। কিছু লোক রইল বাঘের তত্ত্বাবধানে। এত সব কাণ্ড যে ঘটে গেল সেসব বড়জোর 10-15 মিনিটের মধ্যে। জিপে পৌঁছে আমি আর টিগা জিপের পেছনের সিটে সুগতবাবুকে যতখানি পারি সাবধানে কোলে শুয়ে নিয়ে বসলাম। রক্তে আমাদের গা হাত মাখামাখি হয়ে গেল। যশবন্ত জিপের স্টিয়ারিংয়ে বসল। ওখান থেকে কুটকু বাংলো জিপে বেশি দূরের পথ নয়। যশবন্ত বলল, বাজবে বলে মনে হয় না লাল সাহেব। আমি যেন চমকে উঠলাম। জখম হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সব বুঝছি, সব দেখছি, কিন্তু এই সুগতবাবু, মারিয়ানার এত আদরের সুগত, যিনি এখনো বেঁচে আছেন, আমারও টিগার কোলে শুয়ে আছেন, এখনো নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রাণের বার্তাবহী রক্ত ও ফেনা বেরোচ্ছে, তিনি যে সত্যি সত্যি মরে যাবেন তা ভাবা যায় না। মানুষ কি করে চোখের সামনে কোলের মধ্যে মরে তা জানি না, কখনো জানতে চাইও নি, এই মুহূর্তেও জানতে চাই না। মানুষের এবং সদ্যাংশজাত মানুষের রক্তেও তো কম দুর্গন্ধ নয়, চ্যাটচ্যাট করছে। এই রক্তে সম্বরের রক্তের মতনই বাদবু। ইস, যে রক্ত গড়িয়ে গড়িয়ে জিপে পড়ছে, জমে যাচ্ছে, সে রক্ত কোনো চিতল হরিণের নয়, শুয়োরের নয়। সেই রক্ত যে সুগতবাবুর তা ভাবতে পারছি না। যশবন্ত বলল, বাঘটাকে সামনাসামনি গুলি করেই ভুল করেছিলেন উনি। বাঘটা নিশ্চয়ই একেবারে মুখোমুখি আসছিল, কিন্তু ওর গুলি বাঘের বুকে লাগা সত্ত্বেও বাঘ সঙ্গে সঙ্গে লাফিয়ে মাচায় উঠে ওই মরণ কামড় দিয়েছিল। ও বলল, আমি চিৎকার শুনেই দৌড়ে গেছিলাম এবং দূর থেকে দেখি বাঘ কাজ শেষ করে মাচা থেকে লাফিয়ে পড়ছে, কিন্তু মনে হলো পালাবার চেষ্টা করেও পারছে না। ওই অবস্থাতেই আমি বেশ দূরে থাকা সত্ত্বেও একটি গুলি করলাম এবং তাতেই দেখলাম বাঘ শুয়ে পড়ল। আমার দৃঢ় বিশ্বাস সুগতবাবু হার্ড নোজড বুলেটটা ব্যবহার করেছিলেন। সফট নোজড বুলেট হলে বাঘ লাফিয়ে হয়তো মাচায় উঠতে পারত না। ডাবল ব্যারেল রাইফেল থাকলেও হয়তো আর একটা গুলি করতে পারতেন বাঘ মাচায় ওঠার আগে। যাক, সেসব আলোচনা করে এখন আর কি হবে, কি লাভ? আমি বললাম, সব তো বুঝলাম, কিন্তু এখন মারিয়ানাকে গিয়ে কি বলবে যশবন্ত? মারিয়ানাকে গিয়ে কি বলবো? যশবন্ত উত্তর দিল না, রাস্তায় চোখ রেখে গাড়ি চালাতে লাগলো। দেখতে দেখতে কুটকু বাংলোয় পৌঁছে গেলাম আমরা। যশবন্ত বলল, একটা কম্বল, মারিয়ানার একটা শাড়ি এবং অ্যান্টিসেপটিক যদি কিছু বাংলোয় থাকে তো এক্ষুনি নিয়ে এসো। মারিয়ানাকেও সঙ্গে নিয়ে এসো এক্ষুনি, নষ্ট করার মতো সময় নেই। টিগার কোলে সুগতবাবুর মাথাটা দিয়ে দৌড়ে গেলাম বাংলোয়। যশবন্ত জিপটা হাতার মধ্যে ঠোকালেও বাংলো থেকে একটু দূরে রেখেছিল। মারিয়ানা ঘরে নেই, বাবুর্চিখানায় কি যেন করছে। বাবুর্চিখানার দরজায় গিয়ে দাঁড়াতেই আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়েই উঁচু উনুনের ওপরে কড়াইয়ে কি একটা নাড়তে নাড়তে ও বলল, কি মশাই, ফিরেছেন এত তাড়াতাড়ি? তারপর আমুদে গলায় বলল, আপনাদের জন্য চিড়ের পোলাও রান্না করলাম, সুগত খুব ভালোবাসে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। উত্তর না দিয়ে আমি ডাকলাম, মারিয়ানা। মারিয়ানার মনে আমার সেই ডাক নিশ্চয়ই কোনো হিমেল ভয় পৌঁছে দিয়েছিল। এক মোচড়ে পিছন ফিরে দাঁড়িয়েই ও আমার রক্তাক্ত চেহারা দেখে আঁতকে উঠল। চমকে উঠে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কি হয়েছে লাল সাহেব? বললাম সংক্ষেপে যা বলার। মনে হলো মারিয়ানার সেই চমক কেটে গেল, ওর চোখ দুটো নিথর হয়ে গেল। দৌড়ে ঘরে গিয়ে একটা সাদা শাড়ি, এক শিশি ডেটল এবং একটা কম্বল নিয়ে এলো। আমি আর এক দৌড়ে ওর ঘরে ঢুকে ওর শালটা নিয়ে এলাম। তারপর আমরা দুজনে দৌড়ে এসে জিপে উঠলাম।
টিগাও চৌকিদার বন্দুক রাইফেলগুলো নিয়ে ঘরে গেল। ওরা বাংলোর জিম্মাদারিতে রইল। সুগতবাবুর যে ড্রাইভার, সে খাস বেয়ারাও বটে। সে লোকটি ভীষণ কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলতে লাগলো, বাবু, আমার দাদাবাবুকে বাঁচান, আপনারা যেমন করে পারেন বাঁচান, নইলে আমি কোন মুখ নিয়ে বৌদির কাছে ফিরব। ওকে যশবন্তের কাছেই বসতে বললাম, জিপের সামনের সিটে। যশবন্ত জিপ স্টার্ট করলো। অন্ধকার হয়ে গেছে। হেডলাইটের আলোটা জঙ্গলি পথে ছলছল চোখে চলতে লাগলো। পথও তো কম নয়। ছিপা দোহরে ডাক্তার আছে, কিন্তু এই রকম রোগীর চিকিৎসার সরঞ্জাম নেই, তাই উপায়ও নেই কোনো। ডাল্টনগঞ্জে যেতে হবে। কোয়েলের জল পেরিয়ে ওপারে পৌঁছলো জিপ। তারপর গোঙাতে গোঙাতে চলল। মারিয়ানা কিন্তু কাঁদল না একটু। ভেবেছিলাম কাঁদবে। একবার অস্ফুট শুধু বলেছিল, সুগত। সাদা শাড়িটা সুগতবাবুর কাঁধে ও গলায় জড়িয়ে তার উপরে জবজবে করে ডেটলের পুরো শিশি উপুর করে দিলাম। যশবন্ত জিপের ড্যাশবোর্ডের ড্রয়ার থেকে রামের শিশিটা বের করে মুখ হাঁ করে ঢেলে দিতে বলল। দিলামও বটে, কিন্তু কিছুটা কষ বেরিয়ে গড়িয়ে গেল এবং কিছুটা গলার ফুটো দিয়ে বেরিয়ে এলো। তাতে ভালো হলো কি মন্দ হলো কে জানে। পাছে ঠান্ডা লাগে, তাই আধখানা কম্বল দিয়ে সুগতবাবুকে ঢেকে দিয়েছি, আর আধখানা নিচে দিয়েছি। আমার কোলের ওপর কোমর ও পা রেখেছি, মারিয়ানার কোলে মাথা। পায়ের কিছুটা বেরিয়ে আছে পেছনে, পাজাকলা করে শোয়ানো সত্ত্বেও। অত বড় লম্বা চওড়া মানুষটা। যশবন্ত যত সাবধানে পারে জিপ চালাচ্ছে, যাতে ঝাঁকুনি কম লাগে, কিন্তু এদিকে তাড়াতাড়ি পৌঁছানো দরকার। মারিয়ানা কোনো কথা বলছে না। মাঝে মাঝে মুখটা দিয়ে সুগতবাবুর কম্বলে ঢাকা বুকটার কাছে রাখছে। বোধহয় হৃৎপিণ্ডের রায় শুনছে। একেবারে সোজা হয়ে দৃঢ় রিজু শালগাছের মতো বসে আছে মারিয়ানা। উল্টো দিক দিয়ে একটা ট্রাক আসছিল। যশবন্ত জিপটা বাদিক করল। ওই ট্রাকের হেডলাইটের আলোয় জিপের ভেতরটা ভরে গেল। সেই আলোয় দেখলাম মারিয়ানা জিপের পর্দায় হেলান দিয়ে সোজা হয়ে বসে আছে। দু চোখ পেয়ে নিঃশব্দ ধারায় জল বইছে। চোখে চোখ পড়তেই দাঁতে ঠোঁটটা কামড়ে ধরল। হুটারের কাছাকাছি গিয়ে যশবন্ত 1 সেকেন্ডের জন্য জিপটা থামালো, একটা চুটটা ধরাবে বলে। দেশলাই জ্বালাতেই মারিয়ানা ঘৃণার সঙ্গে বলল, যশবন্ত বাবু, একটা লোক মরতে বসেছে, আর আপনার চুটটা না খেলেই চলতো না? যশবন্ত অপ্রতিভ হয়ে তাড়াতাড়ি চুট্টাটা ছুঁড়ে ফেলে দিয়ে আবার জিপে স্টার্ট দিল। এমন সময় সুগতবাবুর গলা থেকে একটা জোর ঘড়ঘড়ানির মতো আওয়াজ হতে লাগলো একটানা মিনিট খানেক। তারপরই আওয়াজটা হঠাৎ থেমে গেল। মারিয়ানা কেঁদে উঠে শুধল, কি হলো? এমন হলো কেন? যশবন্ত বাবু, কি হলো? যশবন্ত দৃঢ় গলায় ধমকের সুরে বলল, কিছুই হয়নি, ভালো করে শোয়ানো হয়নি সুগতবাবুকে, ওর নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। যশবন্তের কথা মতো আমরা ওকে একটু নাড়াচাড়া করে ভালো করে শোয়ালাম। ডাল্টনগঞ্জের হাসপাতালে যখন পৌঁছলাম তখন প্রায় রাত 9টা বাজে। যশবন্ত দৌড়ে গেল হাসপাতালের ভেতরে এবং প্রায় সঙ্গে সঙ্গে দুজন ওয়ার্ড বয় একটা ট্রেচার নিয়ে এলো। আমরা দুজনে সুগতবাবুকে সাবধানে তাতে তুলে দিলাম। রক্ত জমে মারিয়ানার শাড়িতে একেবারে থকথক করছে। আমাদের প্রত্যেকেরই গায়ে রক্ত। আমরা সকলেই সঙ্গে সঙ্গে গেলাম। অপারেশন থিয়েটারের টেবিলের উপর রাখা হলো ওকে। সাহেব ডাক্তার এসে টেথিস্কোপ লাগালেন বুকে। নার্সরা ডিসইনফেক্টেড করা যন্ত্রপাতি সাজিয়ে রাখতে লাগলো ট্রেতে। কিন্তু সকলকে হতভম্ব করে ডাক্তার বললেন, আই এম সরি জেন্টলম্যান, হি মাস্ট হ্যাভ ডায়েড অ্যাট লিস্ট অ্যান আওয়ার ব্যাক। যশবন্ত সুগতবাবুর হাত থেকে রিস্ট ওয়াচ ও হীরের আংটিটা খুলে নিল। বুক পকেট থেকে পার্স এবং কতগুলো কাগজপত্র যা ছিল তা আমি নিয়ে আমার কাছে রাখলাম। কিছুক্ষণ পর মারিয়ানাকে আমরা জোর করে সুমিতা বৌদির কাছে রেখে এলাম।
কিছুতেই যেতে চাইছিল না ও সুগতবাবুকে ছেড়ে। বিকেলবেলার হাসি খুশি সুপুরুষ রাতের বেলায় রক্তাক্ত সব হয়ে গেল। সুমিতা বৌদির বাড়ির থেকে ফেরবার সময় যশবন্ত বলল, একটু চোখ রেখো চারদিকে, এখানে বাঘ নেই বটে, তবে জগদীশ পাণ্ডে আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারে। যশবন্ত বাইরে গেল। আবার কলকাতায় মিসেস রায়ের কাছে ট্রাঙ্কল বুক করে হাসপাতালের অফিসেই আমি বসে রইলাম। ডালটনগঞ্জ শহরে যশবন্তের প্রতিপত্তি ও প্রচুর জানাশোনা থাকতে ডেথ সার্টিফিকেটটা বের করতে আমাদের বেশি বেগ পেতে হলো না। পুলিশের হাত থেকেও সহজে নিস্তার পাওয়া গেল, পোস্টমর্টম করল না। যশবন্ত বলল, ভেবেছিলাম জগদীশ পাণ্ডের ডেথ সার্টিফিকেট নিতে আসবো, তা না, কি হলো? বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। গতকাল সকাল থেকে আজকের রাতের মধ্যে কত কি ঘটে গেল এই সামান্য সময়ের মধ্যে। রাঙ্কায় যশবন্ত বলেছিল আমাকে, লাল সাহেব, বাঘ যে কি জিনিস তা একদিন জানবে। তা যে এমন করে এবং এত তাড়াতাড়ি জানতে হবে তা দুঃস্বপ্নেও ভাবিনি। পকেট থেকে সুগতবাবুর পার্সটা বের করলাম। ভিজিটিং কার্ড রাখার জায়গাটায় একটা ফটো, মারিয়ানা এবং অন্য এক ভদ্রমহিলার, খুব সম্ভবত মিসেস রায়ের। 5টা 100 টাকার নোট, 15টা 1 টাকার নোট গোছানো, 9টা 10 টাকার নোট, কলকাতার 2টি দোকানের ক্যাশ মেমো, রাইফেলের বন্দুকের লাইসেন্স যে বন্দুকের দোকানে রিনিউ করতে দেওয়া হয়েছে তার রসিদ। অন্য কাগজগুলো রক্তে প্রায় মাখামাখি হয়ে গেছে। প্রথম কাগজটি একটি চিঠি, এবং আশ্চর্যের কথা, মারিয়ানাকেই লেখা। হাসপাতালের দেওয়াল ঘড়িটা টিকটিক করতে লাগলো। একা একা বসে আমি চিঠিটা পড়তে শুরু করলাম। কুটকু, 30/12। আমার মারিয়ানা, তুমি আমার পাশের ঘরে ঘুমিয়ে পড়েছ কিনা জানি না। তুমি আমার পাশেই আছো, অথচ এত দূরে আছো যে তোমাকে চিঠি লিখতে হচ্ছে। আগামীকাল তোমার বন্ধুরা আসবেন শিকারে। তাদের সামনে বলার ইচ্ছে থাকলেও হয়তো তোমাকে কিছুই বলতে পারবো না। তাছাড়া তুমি যখন একলা থাকো তখনই বা বলতে পারি কই। অবশ্য নতুন করে তেমন বলারও কিছু নেই, তবু তোমার সঙ্গে একা একা আরও 2-1টা দিন কাটাতে পারলে ভালো লাগতো। তোমার বন্ধুদের যোগ্য সম্মান দিয়েই বলছি যে। তারপর এত রক্ত লেগে আছে যে পড়া যাচ্ছে না। মারিয়ানা, বড় গাছ আমার খুব ভালো লাগে। ইচ্ছে করে আমি কোনো উষ্ণ গ্রীষ্মের সন্ধ্যায় দারুণ ক্লান্ত হয়ে আমার সর্বস্ব এলিয়ে কোনো গাছের ছায়ায় বসে ক্লান্তি অপনোদন করি। আমার ইচ্ছে করে তুমি কোনো গাছ হও, কোনো চেরি গাছ, কোনো কৃষ্ণচূড়া গাছ, কিংবা কোনো জ্যাকারান্ডা গাছ, যার সুগন্ধির ছায়ায় বসে আমি বাঁচার তাগিদ পেতে পারি। তুমি হতে পারবে সে গাছ? পারবে না, পারবে না, পারবে না। আমি জানি যে তুমি তা পারবে না, অথচ কোনোদিন পারবে না বলেই হয়তো মনে মনে সব সময় আশা করি যে তুমি পারবে, পারবে, পারবে। বলতে পারো কেন এমন উইশফুল থিঙ্কিং? যা কোনোদিনও পাবো না তার জন্য আর কতদিন এমন কাঙালপানা করব বলতে পারো? তোমার বন্ধু বহু আজকাল আমাকে প্রাঞ্জলভাবে বলে যে তাকে ছাড়া আমার আর কাউকেই প্রায় ভালোবাসা চলবে না। আমার সবটুকু ভালোবাসা পাওয়ার মনোপলি রাইট যে তাকে সমাজ দিয়েছে সে সম্বন্ধে সে সচেতন। সে যে আমাকে অকৃত্রিম ভালোবাসে না তাতে আমার কোনো সন্দেহ নেই। সেটা সেও যেমন জানে আমিও জানি। অথচ তুমি বলো, মুখে না বললেও হাবে ভাবে বলো যে আমারও একমাত্র ধর্মপত্নীকেই ভালোবাসা উচিত। তোমাকে ভালোবাসা আমার পক্ষে পাপ। তোমার পক্ষে আমাকে কোনো কিছু দেওয়াই সম্ভব নয়। শারীরিক তো নয়ই, মানসিকও নয়। তুমি এবং তোমার বন্ধু দুজনেই দুজনের স্বার্থ রক্ষা করে চলছ। তুমি বন্ধুর স্বার্থ দেখছ আর বন্ধু তোমার স্বার্থ দেখছে।
মধ্যে আমি বোকার মতো দুজনকে সমানভাবে ভালোবেসে অন্তর্দ্বন্দ্বে ও অপূর্ণতার গ্লানিতে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমি লেখাপড়া শিখেছ, কিন্তু বৃথাই। বাইরে অনেক পুঁথি উল্টালে কি হয়, মনে মনে গোড়া মেয়েটিই আছো। সংস্কার মুক্তি হয়নি, তোমার সংস্কার মুক্তি হয়নি। তোমার বন্ধুকে আমার যা ছিল সব দিয়েও সন্তুষ্ট করতে পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি যে সে কথা জানে। তোমার কাছ থেকে কাঙালের মতো চেয়ে তোমাকে শুধু বিরক্তই করেছি, তোমাকেও কণামাত্র আনন্দিত করতে পারিনি। বরাবর জেনে এসেছি যে অন্য কাউকে দুঃখী না করে নিজে সুখী হওয়া যায় না, কিন্তু আজ জানছি যে নিজে পরম দুঃখী হয়েও অন্য কাউকেও কণামাত্র সুখী করা যায় না। আমার মতো লোক দুঃখ পেতেই জন্মায়, দুঃখ হয়তো তাদের চুম্বকের মতো আকর্ষণ করে। জানো মারিয়ানা, আজকাল মাঝে মাঝে কেমন একটা আত্মহত্যার ইচ্ছা মনের মধ্যে উকি দেয়, অথচ আমার মতো এমন তীব্রভাবে বাঁচতে বোধহয় আর কেউই চায়নি। তবু আজকাল আর বাঁচতে ইচ্ছে করে না। নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মৃত্যুর পর অন্তত নিরুচ্চারে মনে মনে বলো যে তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু তা দেখাতে পারোনি। তুমি আমাকে অনেক কিছু দিতে চাইতে, কিন্তু দিতে পারোনি, কারণ সমাজ তোমাকে সেই মুক্তি দেয়নি। এ যদি সত্যি নাও হয়, তবু মিথ্যে করে ভান করে বলো। আমি অশরীরী সত্তায় এসে কান পেতে সেই কথা শুনব। তুমি যখন ঘুমোবে তখন এসে তোমার ঘুমন্ত চোখের পাতায় চুমু খেয়ে যাব। তাতে নিশ্চয়ই তোমার আপত্তি হবে না। কেন জানি না, কেবলই মনে হয় যে আমার দিন ফুরিয়েছে। আজ সন্ধেবেলায় নদীর ওপরের বারান্দায় বসে তোমার দিন ফুরলো হে সংসারী গানটি শুনে বড় ভয় লাগলো। একে কি বলবো, প্রিমনিশন? জানি না মারিয়ানা সোনা, আমার বড় ভয় করে, মরতে আমার বড় ভয় করে। ইতি, তোমার সুগত। আবার আমার পুরনো রুমান্ডিতে ফিরে এলাম। ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম। কুটকুতে যখন যাই তখন আমাদের সামনে অত বড় একটা শোকবহ ঘটনা অপেক্ষা করে আছে বলে জানতাম না। মারিয়ানার কথা ভাবলেই বুকের মধ্যে ভারী কষ্ট হয়। কলকাতা থেকে সুগতবাবু ও মিসেস রায়ের আত্মীয় স্বজন ট্রাঙ্কল পেয়েই গাড়ি নিয়ে এসেছিলেন। মৃতদেহ নিয়ে সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে গিয়েছিলেন। মারিয়ানাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওরা। হয়তো না গেলেই পারতেন, কারণ মারিয়ানার বন্ধু মহুয়া পরোক্ষ তার এত বড় সর্বনাশের মূলে যে মারিয়ানাই, এমন কথা হয়তো সেই শোকতপ্ত মুহূর্তে মুখ ফসকে বলেও ফেলবেন মারিয়ানাকে। তা যদি বলেন, সেটা মারিয়ানার কাছে দুর্বিষহ বলেই ঠেকবে। উনি হয়তো বিশ্বাস করবেন না যে সুগতবাবুর সমস্ত পাগলামি ছেলে মানুষের মতো কাঙালপনা সত্ত্বেও, আন্তরিক ও সর্বাঙ্গীন চাওয়া থাকা সত্ত্বেও এক কণাও না দিয়ে মারিয়ানা তাকে নির্মমভাবে বারে বারে ফিরিয়ে দিয়েছে। নিজেকে বড় বড় কথার বুলি দিয়ে ভুলিয়েছে। নিজেকে বুঝিয়েছে বন্ধুর স্বামীকে ছিনিয়ে নেওয়াটা বিশ্বাসঘাতকতা। তবু এও সত্যি যে সুগতবাবুর মৃত্যুতে মারিয়ানার মতো বোধহয় আর কেউ বোঝেনি যে সুগতবাবুকে তারা সর্বস্ব দিয়ে ভালোবাসত। সুগতবাবুর পার্স এবং অন্যান্য সবকিছু কাগজপত্র তার বড় দাদার হাতে দিয়ে দিয়েছিলাম আমি। কেবল সেই রক্তমাখা চিঠিখানি দিতে পারিনি। সেটি এখনো আমার কাছেই আছে। মারিয়ানা যখন শিরিনপুরুতে ফিরবে তাকে গিয়ে দিয়ে আসব। যদি সে আর না ফেরে, তাহলে ভেবেছিলাম সে চিঠি কোয়েলের জলে ভাসিয়ে দেব। আবেগ ভরা পাহাড়ি নদীর উন্মত্ত উচ্ছ্বাসের সঙ্গে সুগতবাবুর অসামাজিক প্রেম বাহিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ক্যালেন্ডারে একদিন হঠাৎ তাকিয়ে দেখলাম সময়টা একটা ঘাস ফড়িংয়ের মতো লাফাতে লাফাতে কখন জানুয়ারির মাঝামাঝি পৌঁছে গেছে। প্রথমে এখানে আসার পর দেখেছিলাম মহুয়া ডাঁড়ের মেলায় লোক যাচ্ছে দলে দলে। তারপর কত যে মেলা হলো। পালামৌ যেন মেলারই জায়গা,
প্রতি মাসে কিছু না কিছু কোথাও না কোথাও লেগেই আছে। অনেক রকম জিনিস মেলে এই মেলাগুলোতে। ওরা ওদের হাতে বোনা সবুজ ও লাল কাজ করা দোহর, খুব একটা সুরুচির ছাপ আছে। মেয়েদের গলায়, হাতে এবং পায়ে পড়ার পেতলের গয়না, কাঠের কাঁকই, আরও কত কিছু দেখার জিনিস, কেনার জিনিস। বছরের প্রথম মেলা হয় জানুয়ারির প্রথম দিকে হীরগঞ্জে বালুমঠ থানায়। তারপর ডালটনগঞ্জিয়া মেলা ফেব্রুয়ারির প্রথমে। চাঁদোয়া থানায় চাকটার মেলাও ছোট নয়, ফেব্রুয়ারির শেষাশেষি বসে। মার্চের প্রথমে মানাতু থানার শরিক দলে এবং মাসের শেষে নগর উনটারিতে উনটারি থানায়। এপ্রিল ও মেতে একটি করে মেলা, ভাওনাথপুরের কিতারে এবং মহুয়ান টাঁড়ে। বর্ষাকালে যাতায়াতের অসুবিধার জন্যই বোধহয় মেলা টেলা বিশেষ নেই। সেই নভেম্বর মাসে আবার বসে। সবশেষের মেলা ডিসেম্বর মাসে কেট থানার বালুমঠে। জানুয়ারিতে শীতের প্রকোপটা সবচেয়ে বেশি। এখন পাহাড়ে বনে টাটকা তরি তরকারির অভাব হয় না, সব কিছুরই যেন আলাদা স্বাদ। প্রতি বৃহস্পতিবারে জবুটুলিয়াতে যে হাটিয়া বসে, সেই হাটিয়ার মুরগিগুলো যেন অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। মাঝে মাঝে হাটে বগাড়ি ভাজা পাওয়া যায়। বগাড়ি পাখির ঝাঁকে একসঙ্গে শয়ে শয়ে পাখি থাকে, দেখতে চড়ুইয়ের মতো, কিন্তু চড়ুইয়ের চেয়েও অনেক ছোট। এখানকার লোকেরা টাঁড়ে জাল পেতে ধরে। ঝুড়িতে জ্যান্ত পাখি নিয়ে বসে থাকে উনুনের সামনে করে। অর্ডার হলেই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ভেজে দেয়। নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খেলেই হলো। ওড়াও, খাওড়াও, ভোক্তা, মুন্ডা, কাহার সকলে যে কি উপাদেয় জ্ঞানে খায় কি বলবো। খেতে সত্যিই ভালো। শিকার করতে শেখার পর থেকে মুরগি বড় একটা কিনি না। আর এখন বুনো মুরগিরও যা স্বাদ। ধান খেয়ে খেয়ে পুরো চর্বির আস্তরণ পড়েছে। শেষ বিকেলের ধান খেতে যখন মুরগির ঝাঁক চড়তে নামে সোনালি পাখার দুতি ছড়িয়ে, তখন দেখতে ভারী ভালো লাগে। মুরগি নিধন তো দৈনন্দিন কর্মে দাঁড়িয়েছে এখন। তাছাড়া খাওয়ার জন্য হরিয়াল, তিতির, কালি তিতির এবং আশকলমারি। কালি তিতিরের মাংস তো নয়, মনে হচ্ছে মাছ খাচ্ছি। বটেরও মারি, দেখে মনে হয় তিতিরের বাচ্চা বুঝি। আজকাল নিজে নিজে মাঝে মাঝে মুরগি রাঁধি। যশবন্ত কি খোস্তা কি রমেনবাবু এলে একটা মন গড়া বিরাট নাম দিয়ে দিই, রাশিয়ান আমেরিকান। নাম একটা হলেই হলো। নাম যাই দিই না কেন, খেয়ে কেউ খারাপ বলে না। যশবন্ত বলে, দেখো লাল সাহেব, তোমার মধ্যে যে এত গুণ সুপ্ত ছিল, তা কি এই রুমান্ডিতে না এলে জানতে পেতে? হাসতে হাসতে বলি, যা বলেছ। সেদিন খোঁজদা এসেছিলেন অবিশ্বাস্য খবর নিয়ে। ওদের বিয়ের প্রায় 10 বছর কেটে গেছে, কোনো সন্তান সন্ততি হয়নি এই পর্যন্ত। কিন্তু সেদিন খোঁজদা জিপ থেকে নেমেই একগাল হেসে বললেন, হা হা হা, শিগগিরই ছেলের বাবা হচ্ছি হে, এই 7 মাস বাদে। সন্দেশ খাওয়াও, সন্দেশ খাওয়াও। আমি চেঁচিয়ে উঠলাম, কংগ্রাচুলেশন। বললাম, এ তো সন্দেশের খবর নয়, আপনাকে শান্ডিল্লার লাড্ডু খাওয়াবো। খবরটা আনন্দের বটে, কিন্তু সত্যি বলতে কি আমার আনন্দ হলো না শুনে। পুরনো সুমিতা বৌদিকে দেখে আমরা অভ্যস্ত। হৈ হৈ করা, ফুর্তিবাজ, রাতের পর রাত আড্ডা মেরে কাটানো। সুমিতা বৌদির ছেলে হলে সেই বৌদিকে তো আর পাবো না। তাছাড়া কোলের কাছে কেউ ছিল না বলে প্রবাসী ছেলেগুলোকে এমন দিদির মতো যত্ন আত্তি করতেন। ছেলেরা 70, আমার ভালো লাগলো না। শুনলাম সুমিতা বৌদির এই পাহাড়ি পথে জিপে করে আমার এখানে আসা বারণ। তাছাড়া সুমিতা বৌদি শিগগিরই কলকাতায় চলে যাবেন ওর মার কাছে, একেবারে ছেলে কোলে করে ফিরবেন। 10 বছর ছাড়া চলল তো, এক্ষুনি ছেলের কি দরকার ছিল বুঝি না। যাই হোক, ভালো করে মুরগি রেঁধে টেকো বুড়োকে অগ্রিম সাধের নেমন্তন্ন খাইয়ে দিলাম।
ঘোষদা খেয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিবিয়ে চিবিয়ে বললেন, তোমাকে সেদিন কেচকিতে যাওয়া বলেছিলাম, মনে আছে তো? আমি উত্তরে চুপ করে রইলাম। রবিবার, বাগানের সামনে আছে আলোয়ান মুড়ে সকালের রোদ্দুরে। এমন সময় একটি বছর 15-এর ওড়াও ছেলে দৌড়তে দৌড়তে আমার বাংলোয় ঢুকল। আমার সামনে এসে নমস্কার করে যা বলল তার সারাংশ হচ্ছে, তাদের বাথান ভেঙে কাল রাতে একটা বড় চিতা তাদের আদরের বাছুরটিকে মেরে টেনে নিয়ে গেছে জঙ্গলে। তার একটা বিহিত করা দরকার। গ্রামে টাবর শিকারি থাকতে আমার তলব পড়ল কেন বুঝলাম না। পরে জানলাম ওদের গাদা বন্দুকের চেয়ে টোপিওয়ালা বন্দুকের ওপর শ্রদ্ধা বেশি। তাছাড়া জেনে ভালো লাগলো যে শিকারি হিসেবে আমার খুব সুখ্যাতি হয়েছে। অবশ্য সেটা আমার কোনো রকম চেষ্টা বা গুণ ব্যতিরেকেই। যশবন্তবাবু সাকরেত সুতরাং ভালো শিকারি হবেন এমন একটা ধারণাই এর মূলে। জামা কাপড় পরে বেরিয়ে এলাম, ছেলেটির সঙ্গে এগোলাম। সুহাগী বস্তির একেবারে শেষ বাড়ি তাদের। সুহাগী নদী থেকে বেশি দূরে নয়। ওরা ওদের বাড়ি যেমন হয়, অদ্ভুত ধাঁচের, চৌকো নয়। বাড়ির লাগোয়া পাথান, কাঠের খুঁটি পোতা, ওপরে সলাই কাঠের ছাউনি, তার ওপরে শন চাপা দেওয়া। চিতাটা সামনে দিয়ে দরজা ভেঙে ঢুকে বাছুরটাকে মেরে আবার সামনে দিয়েই বাছুরটাকে মুখে করে জঙ্গলে ঢুকে নদীর দিকে চলে গেছে। বাথানে যখন ঢোকে তখন গরুটা দড়ি ছেড়ে এসে চিতাটাকে শিং দিয়ে গুতোবার চেষ্টা করেছে। পা দিয়ে চাট মারারও চেষ্টা করেছে, কিন্তু দড়ি ছিঁড়তে না পারায় কিছুই করতে পারেনি। অবশ্য দড়ি ছিঁড়লে তার অবধারিত ফল হতো যে গরুটাও চিতার হাতে মরত। গরুটাকে মারা চিতাটার পক্ষে মুহূর্তের ব্যাপার, কিন্তু অত বড় ভারী জানোয়ারটাকে টেনে নিয়ে যেতে পারবো না বলে অথবা অন্য যে কোনো কারণেই হোক গরুটাকে মারেনি। থাবার দাগ দেখে বুঝলাম বেশ বড় চিতা এবং বিলকুল মস্ত। ঘষ্টানোর দাগ দেখে আমরা প্রায় 300 গজ গিয়ে বাছুরটার হদিশ পেলাম। পেছনের দিক থেকেই খেয়েছে সামান্য, পেটটা ফুলে ঢোল। যেখানে নিয়ে লুকিয়ে রেখেছে সেখানটায় অনেক পুটুস ও করঞ্জের ঝোপ। তার পাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা, বড় গাছ নেই, ঘাসে ভরা বিস্তীর্ণ টাঁড়। সময়টা শুক্লপক্ষ, চাঁদের আলোয় বন্দুক দিয়ে গুলি করতে মোটে অসুবিধা হয় না, রাইফেল থাকলেই বরং অসুবিধা হয়। তাই ঠিক করলাম একটা অর্জুন গাছে বসব। গাছটা সেই ফাঁকা জায়গার একেবারে গা ঘেঁষা। ফাঁকা জায়গাটা অর্জুন গাছটি থেকে বড়জোর 15 হাত দূরে। একটি খয়ের গাছ ছিল সেখানে। আমার সঙ্গে সেই ছেলেটি এবং সুহাগী গ্রামের আরো 2 লোক এসেছিল। তাদের বললাম অর্জুন গাছে একটা ছোট চারপাই উল্টো করে বেঁধে মাচা বানাতে। সুগতবাবুর মাচায় শাইন রক্তাক্ত শরীরটির স্মৃতি এখনো মন থেকে পুরোপুরি মোছেনি। চিতাবাঘ অবশ্য গাছ বেয়ে উঠতেই পারে, তাই উঁচু বা নিচু করে মাচা বাঁধা অবান্তর। তবে মাচা বেশি উঁচুতে বাঁধলে গুলি করতে খুব অসুবিধা হয়, তাই মাঝামাঝি উচ্চতায় বাঁধতে বললাম। গরুটাকে টেনে এনে সেই খয়ের গাছের গুড়িতে শক্ত দড়ি দিয়ে বাঁধব রাতে, নইলে চিতা দড়ি ছিঁড়ে নিয়ে যেতে পারে। ওরা চুপচাপ আমার কথা মতো কাজ করল। সেখানেই কাজ শেষ না হওয়া পর্যন্ত বসে থাকলাম। ঘাসের ওপরে পায়ের দাগ ভালো বোঝা যায় না, তবু যতদূর বুঝলাম চিতাটা নদী পেরিয়ে নয়া তালাওয়ের দিকে চলে গেছে। গরুটাকে ঠিক করে বাঁধা হলে উপরে পাতাশুদ্ধ ডাল চাপা দিয়ে রাখা হলো যাতে শকুনের নজর না পড়ে। তারপর ফিরে এলাম। বিকেলবেলা বেলা থাকতে থাকতে গিয়ে মাচায় বসলাম। সঙ্গে ছেলেটিও তার বাবা এসেছিল। গরুর গা থেকে ডালপালা সবকিছু সাবধানে সরিয়ে নিয়ে খয়ের গাছের সঙ্গে বেঁধে দিয়ে তারা কথা বলতে বলতে গ্রামের দিকে ফিরে গেল। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। একটি বিষণ্ণ সোনালি আভায় সমস্ত বনস্থলী ভরে গেছে। জঙ্গলের মধ্যে থেকে মোরগ ও ময়ূরের ডাক ভেসে আসছে। সুহাগী গ্রামের মোরগগুলো দিন শেষের ডাক ডাকছে গলা ফুলিয়ে।
গলায় কাঠের ঘণ্টা ডুংডুং করে বাজিয়ে গায়ের কাড়া বয়েল ফিরে যাচ্ছে। জবুটুলিয়ার বস্তির গম ভাঙা কলের পুপুপানি শব্দ থেমে গেছে। গাছে গাছে পাখিরা আসন্ন রাতের জন্য তৈরি হচ্ছে। বিস্তীর্ণ টাঁড়ের সোনালি সায়ান্ধকারে তিতিরগুলো সমস্যারে ডাকছে। আজকাল তিতির কাঁদলেই মনে হয় ওরা বলছে, ফাঁকি দিয়া ফাঁকি দিয়া ফাঁকি দিয়া। সুহাগী নদীর দিক থেকে একটা লক্ষ্মী প্যাঁচা দুর্গুম দুর্গুম করে 3 বার ডেকে উঠল। তার এখন সকাল হলো, রোদে বেরুবে। কোথায় ইঁদুর কোথায় ব্যাং সেই ধান্দায়। 2টি টিটি পাখি টিটি টি টিটি টি করতে করতে মাঠটা পেরিয়ে কোনাকুনি উড়ে গেল। মাচার পেছনেই মাটিতে একদল ছাতারে আলো থাকতেই ছ্যা ছ্যা করে তাবৎ জাগতিক ব্যাপারের ওপর অশ্রদ্ধা প্রদর্শন করছিল। অন্ধকার নেমে আসতে তারাও নির্বাক হয়ে গেল, কিন্তু পিটিশের ঝোপের ভেতর তাদের উস্কুসানি নড়ে চড়ে বসার আওয়াজ কুড়কুড় খুড়খুড় অনেকক্ষণ অবধি শোনা গেল। তারপর হঠাৎ দেখলাম একটা উষ্ণ ভরন্ত সুরেরা দিন একটা সিক্ত রূপলি হিমেল রাতে গড়িয়ে গেল। দিনের আলো থাকতে থাকতে চিতাটা আসবে বলে আশা করেছিলাম। এখন কপালে ভোগান্তি আছে। যা শীত তা বলার নয়। একটু পরেই পাতা বেয়ে হয়তো শিশির পড়বে টুপটুপিয়ে। চরাচর উদ্ভাসিত করে মোমের থালার মতো একটা হলুদ চাঁদ পাহাড় বনের রেখা ছাড়িয়ে ধীরে ধীরে আকাশ বেয়ে উঠল। জঙ্গলের প্রতি আনাচে কানাচে হলুদ আলো ছড়িয়ে গেল। যা অদৃশ্য ছিল তা দৃশ্যমান হলো, যা অস্পষ্ট ছিল তা স্পষ্ট হলো। ধারালো ঘাসের চিকন শরীরে আলো পিছলে পড়তে লাগলো। কোথা থেকে এলো জানি না, 2টো বড় বড় কানওয়ালা খরগোশ লাফাতে লাফাতে মাঠটি পার হয়ে চলে গেল। আধ ঘন্টা পরে একটা লুমড়ি এলো। হাওয়ায় রক্তের গন্ধ পেয়ে নাক তুলে নিঃশ্বাস নিল। তারপর বাছুরটার কাছে এসে ঘোষদা যেমন আমার রান্না করা মুরগির দিকে চেয়ে থাকেন তেমনই চেয়ে রইল। ঘুরে ফিরে দেখল, কাছে গেল, ফিরে এলো। এমন সময় হঠাৎ স্বপ্নথতিতর মতো এক লাফ মেরে লুমড়িটা আমার মাচার নিচ দিয়ে পড়ি কি মরি করে পালালো। চোখ তুলে দেখলাম একটা প্রকাণ্ড চিতা ঘাস ঠেলে এগিয়ে আসছে। সমস্ত শরীরটাকে যেন 4টে পায়ের খোঁটার মধ্যে ঝুলিয়ে নিচু করে বয়ে বেড়াচ্ছে। একবার থেমে দাঁড়ালো, চারিদিকে সাবধানে চাইল। তারপর বাছুরটা পূর্বস্থানে নেই দেখে খুব অবাক হলো। ভেবেছিলাম খাওয়া আরম্ভ করলো, দেখে শুনে গুলি করব। কিন্তু আমার সন্দেহ হলো আদৌ না খেয়েও পালাতে পারে। চিতাটা আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, মুখটা নদীর উল্টো দিকে। নদীর দিক থেকেই এসেছে। নিথর হয়ে দাঁড়িয়েই আছে, চোখের পলকও পড়ছে না, যেন কার সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে। ও হয়তো জানে না, হয়তো মৃত্যুর সঙ্গেই আছে। খুব আস্তে আস্তে বন্দুকটা কাঁধে তুলে নিঃশ্বাস বন্ধ করে চিতাটার কাঁধে নিশানা নিলাম। বন্দুকের মাছিতে এবং ব্যারেলে চাঁদের আলো চকচক করছিল। ট্রিগার টানলাম। ডান দিকের ব্যারেলে একটা 3.25 ইঞ্চি লেথাল বল ছিল। কি হলো বুঝলাম না, চিতাটা যেদিকে মুখ করেছিল সেদিকে মুখ করেই একটা প্রকাণ্ড লাফ দিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। সেই চন্দ্রালোকিত পটভূমিকায় তার লম্ফমান মূর্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমার মনে হলো যে গুলিটা লেগেছে। চারিদিকে নজর রেখে বসে থাকলাম। 1 ঘন্টা কেটে গেল। ওরা মোষের শিং দিয়ে একরকম শিঙে তৈরি করে, সেই রকম একটা শিঙে নিয়ে এসেছিলাম। কথা ছিল আমার কোনো সাহায্যের দরকার হলে আমি শিঙে বাজাবো। কি করব বুঝতে পারলাম না। বাঘ যদি গুলি খেয়ে উঁট পেতে বসে থাকে, তাহলে শিঙে বাজিয়ে যাদের এই রাতের জঙ্গলে ডেকে আনবো তাদের বিপদ অবধারিত। আরও 1/2 ঘন্টা কেটে গেল। শীত একেবারে অসহ্য, আর বসে থাকা যাচ্ছে না। বন্দুক শুইয়ে রেখে কম্বলে আপাদমস্তক মুড়ি দিয়ে বসে আছি, তবুও মনে হচ্ছে জমে যাব। অবশেষে থাকতে না পেরে ঠিক করলাম যে মাচা থেকে নেমে হেঁটে যাব গ্রামে।
ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, যেন গুলি না লেগে থাকে, চিতা যেন বাড়ি চলে গিয়ে থাকে, গুলি খেয়ে আমার জন্য যেন উঁত পেতে বসে না থাকে নিচে। অবশ্য এখন ফুটফুট করছে জ্যোৎস্না, চতুর্দিকে পায়ে চলা জঙ্গলি পথ সব পরিষ্কার দেখা যাচ্ছে। ভগবানের নাম করে নামলাম মাচা থেকে বন্দুক হাতে, নির্বিঘ্নেই নামলাম। মাচার উপর থাকতেই ডান ব্যারেলে একটা এলজি পুড়ে নিয়েছিলাম, পা ব্যারেলেও এলজি আছে। কাছাকাছি হঠাৎ আত্মরক্ষার জন্য ছুটতে হলে বন্দুকে এলজি সব থেকে ভালো। কম্বলটাকে বাঁ কাঁধে ফেলে ডান কাঁধে বন্দুকটাকে শুটিং পজিশনে তুলে আস্তে আস্তে এগোলাম। আঁকা বাঁকা পথে বোধহয় 15-20 পাও যায়নি, বাঁক ঘুরতেই চোখে পড়ল চিতাটা একটা গাছের নিচে ওত পেতে আমার দিকে মুখ করে শুয়ে আছে। আমি জানি না আমি কি করলাম, যন্ত্রচালিতর মতো দুটো ট্রিগার একসঙ্গে টিপে দিলাম, কিন্তু আশ্চর্য, চিতাটা নড়াচড়া কিচ্ছু করল না, যেমন ছিল তেমনই রইল। তখনই আমার সন্দেহ হলো চিতাটা লাফিয়ে এসে ওখানে মরে পড়ে নেই তো। সন্দেহ হবার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়লাম নিথর হয়ে। তবুও যখন চিতার কোনো ভাবান্তর হলো না, তখন আমি ওখানেই শিঙে ফু দিয়ে কম্বল মুড়ে বসে পড়লাম। শীত উবে গেল কোথায়। খুব আনন্দ হলো, আমার প্রথম চিতা, প্রথম বাঘ, শিকারীর খাতায় নাম উঠল। যশবন্ত নিশ্চয়ই খুব খুশি হবে। কলকাতার মাখনবাবুর পক্ষে 1 বছরের মধ্যে এত বড় উন্নতি সত্যি অভাবনীয়। 15 মিনিটের মধ্যে ওরা সকলে এসে হাজির। চিতাটা দেখে ওরা ভারী খুশি। বারকাশোন চিতোয়া, বারকাশোন চিতোয়া বলে খুব খানিক চেঁচামেচি হলো। চিতাটির কাছে গিয়ে আলো ফেলে দেখলাম প্রথম গুলিটা ঠিক যে জায়গায় নিশানা করেছিলাম তার চেয়ে একটু পেছনে লেগেছে এবং মাটিতেও চিতার গায়ে রক্ত জমে আছে। তার মানে পরের গুলি দুটির একটিও লাগেনি চিতার গায়ে। যে কেদ গাছের গায়ে চিতাটা পড়েছিল তার গুঁড়িতে গিয়ে গুলি লেগেছে। অর্থাৎ সত্যিই যদি চিতা আহত হতো, ওত পেতে থাকতো, তাহলে এই শিকার অন্যরকম হতো। সুগতবাবুর রক্তমাখা মুখখানার কথা নতুন করে মনে পড়ল। পরদিন সকালে বাংলোর হাতায় সাড়ম্বরে চিতাটার চামড়া ছাড়াচ্ছিলাম। চতুর্দিকে পৃষ্ঠপোষক ও স্তুতিকার ভিড় করে আছে। এমন সময় ঘোড়া টকবগিয়ে যশবন্ত এসে হাজির হল। সুগতবাবুর মৃত্যুর পর বহুদিন ওর কোনো খোঁজ খবর ছিল না। আমারও একটু একা থাকতে ইচ্ছে করত। মারিয়ানার জলে ভেজা চোখ দুটো কিছুতেই মন থেকে তাড়াতে পারিনি কদিন। সুগতবাবুর মুখটিও মনে পড়েছে বারবার, ঘুমের মধ্যেও মনে পড়েছে, কিন্তু তবুও চুপ করে শুয়ে শুয়ে ওদের কথা ভাবতে ভালো লেগেছে। জানি না সত্যি সত্যি সুগতবাবু এসে মারিয়ানার ঘুমন্ত চোখের পাতায় চুমু খেয়ে গেছেন কিনা। আজকাল এরকম করে কেউ কাউকে ভালোবাসে দেখিনি। যে যুগে ভালোবাসা বিনা আয়েসেই কেনা যায়, সে যুগে এহেন দুঃখী ভালোবাসার কথা চিন্তা করাও আশ্চর্য। যশবন্ত ভয়ঙ্করকে গাছে বেঁধে এসে সব শুনে আমার পিঠে 2 চড় মেরে বলল, শাবাশ, 10 গুড় চেলা চিনি। তবে রাতে ওভাবে মাচা থেকে নামা তোমার অত্যন্ত মূর্খামি হয়েছে। ভবিষ্যতে এরকম আত্মহত্যা করতে যেও না, এর চেয়ে অনেক সোজা পথ আছে আত্মহত্যার, বাতলে দেব। যশবন্ত আসতেই অপ্রয়োজনীয় লোকের ভিড় অনেক কমে গেল। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। যতক্ষণ না সব লোকজন যায়, যশবন্ত ততক্ষণ আমার কাছে বসে থাকলো। তারপর হঠাৎ বলল, একটা জরুরি কাজে এসেছি, ভালো করে শোনো। তোমাকে বলিনি এতদিন। সুগতবাবুর মৃত্যুর পর একটা চাল চেলেছিলাম ডাল্টনগঞ্জে। শহরের যেসব লোকের সর্বত্র গতি, তাদের কাছে বলেছিলাম যে আমি সুগতবাবুর স্ত্রীর কাছে কলকাতায় যাচ্ছি। সেখান থেকে দেরাদুন যাব অফিসের কাজে 1.5-2 মাসের জন্য। তার আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। কথাটা রটিয়েছিলাম যাতে জগদীশ পাণ্ডের কানে কথাটা যায়, তার জন্যই।
দেখছি ফলও হয়েছে। ও নিশ্চয়ই ডিএফও অফিসে খোঁজ নিয়েছিল, কিন্তু সেখানেও ব্যাপারটা আনঅফিসিয়ালি ক্যামোফ্লেজ করা আছে। ডিএফেরও সই জাল করা চিঠি আছে, কেউ জানে না একজন ড্রিলিং ক্লার্ক ছাড়া। জগদীশ বেটা ধরতে পারিনি যে ওটা আমার চাল। আমি তো ছুটিতেই আছি। গম্ভীর মুখে যশবন্ত বলল, শোনো লাল সাহেব, ওরা আগামীকাল রাতে আবার আসছে শিকারে। ও কেসে ফেসে কিচ্ছু হবে না। জগদীশ পান্ডে যেন তেন প্রকারেণও ওপর মহলে ধরপকড় করে ও কেস চেপে দেবে। তখন আমাদের মান ইজ্জত সবই যাবে। তদুপরি সেও আমাদের ছেড়ে দেবে না। ভোগান্তির শাস্তি চোরাই পথে ঠিকই দেবে। তাই ঠিক করলাম এই সুযোগ ছাড়ব না। জগদীশ পান্ডেকে শিখলাবো এই বেলা। সুইদ্বীপ ঘাট হয়ে ওরা এদিকে আসবে, অনেক ঘোড়া পথে। খবর পেলাম যে ওরা বলেছে স্পটলাইটে যে জানুয়ারিরই চোখ দেখা যাবে সেই সব জানুয়ারি মারবে। কি জানোয়ার তা বিচার করবে না, নার মাদিন বিচার করবে না, শাস্তি দেওয়ার জন্য একেবারে ম্যাসাকার করবে। জানোয়ার মেরে মেরে ওখানেই ফেলে রেখে যাবে। এবার ওরা শিকারে আসছে না, গতবারের অসম্মানের বদলা নিতে আসছে, আমাকে শিক্ষা দিতে আসছে। তা আসুক, আমার প্ল্যানও কিন্তু রেডি। শিগগির একবার তোমার জিপটা নিয়ে চলো, জায়গাটা দেখে আসি। যশবন্তের প্ল্যান কিছুই বুঝলাম না, তবে আমার মনে ডাক দিল যে সামনেই আর একটা নিশ্চিত বিপদ বা বিপদের আশঙ্কা আছে। জিপের উইন্ডস্ক্রিনে যখন সেবার গুলি লেগেছিল তখন কেমন মনে হয়েছিল এখনো তো ভুলিনি। রাগ যে আমার হয়নি তা নয়, তবে আমার মতো লোকের রাগ ইজি চেয়ারে শুয়ে মনে মনে শত্রু নিপাত করেই ফুরিয়ে যায়। যতখানি রাগ আমি বইতে পারি তার চেয়ে বেশি রাগ হলে সে রাগ উপচে পড়ে যায়, ধরে রাখতে পারি না। যশবন্ত বলল, চলো লাল সাহেব, আজ একটু স্কাউটিং করে আসি। খুজরুম বস্তি পেরিয়ে সুইদ্বীপ ঘাট অবধি পৌঁছলাম আমরা লাত হয়ে। লাতের রেঞ্জার সাহেব ডাল্টনগঞ্জে গেছেন, পরশু ফিরবেন। বুঝলাম জগদীশ পান্ডে সব রকম খবরাখবর নিয়েই আসছে। অবশ্য রেঞ্জার সাহেব থাকলেই বাকি, শীতের রাতে জগদীশ পান্ডের মতো লোককে বাধা দিয়ে লাভ নেই, এবং বাধা দিলে ওই জঙ্গলে যে তাকে গুলি করে মেরে রেখে যেতে পর্যন্ত পারে এই সাধারণ বুদ্ধি সমস্ত সুস্থ মস্তিষ্ক লোকেরই আছে। সে বুদ্ধি নেই কেবল যশবন্তের। ও একটা দাতাল একরা সুর। গো একবার চাপলে হয়, তখন লড়াই সে করবেই। যত বড় বাঘই হোক না কেন তার সঙ্গে লড়াই না করে সে পালাবে না। সুইদ্বীপ ঘাটের ঠিক নিচে একটা কাঠের সাঁকো ছিল। পাহাড়ি ঝর্ণার ওপরে পাহাড়ের থেকে রাস্তাটা বাঁকে বাঁকে নেমে এসেছে চক্রাকারে। একটি বাঁক ঘুরেই সেই সাঁকোটি। ওইখানে খুব সাবধানে গাড়ি না চালালে সাঁকোতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা অথবা পথ থেকে নিচে গাড়ি সমেত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সময় সুইদ্বীপ ঘাটের রাস্তা অতি খারাপ ছিল। রাত হয়ে গেলে মালবোঝাই ট্রাক এই ঘাট দিয়ে মোটেই যাতায়াত করে না। খালি ট্রাকও সম্ভব হলে এড়িয়ে যায় এই ঘাটকে। একদিকে পাহাড় এবং অন্যদিকে খাদ। বাঁকগুলো এত ঘন ঘন ও রাস্তা এত সরু যে ট্রাকের পক্ষে মোড় ঘোরা নিদারুণ অসুবিধা। সেই সাঁকোটার সামনে যশবন্ত নামল, আমাকে বলল, স্টার্ট বন্ধ করো গাড়ির। সাঁকোর ওপরে চওড়া সেগুনের তক্তা পাতা আছে, বড় বড় বোল্টের সঙ্গে লাগানো। বোল্ট খোলার একটি বড় রেঞ্জ নিয়ে এসেছে যশবন্ত। সেই রেঞ্জ দিয়ে প্রায় আধ ঘন্টা কসরত করেও একটি বোল্টও খুলতে পারল না। তারপর বলল, ধ্যাত, এতে হবে না, আন্না বুদ্ধি করছি। তারপর যশবন্ত পথের পাশে গাছের ছায়ায় একটি পাথরের ওপর বসে আমাকে ওর সেই অন্য বুদ্ধি বোঝালো বিস্তারিতভাবে। সাঁকোর পাশের গাছতলার পাথরে পা ছড়িয়ে বসে একটা চুট্টা ধরিয়ে যশবন্ত আমাকে আস্তে আস্তে ওর কমপ্লিকেটেড প্ল্যান বোঝাতে লাগলো। ও
ওর চোখ দুটো চকচক করতে লাগলো। জগদীশ পাণ্ডেরা ছিপাদোহর আসার আগে যে চেক নাকা পড়ে তা পেরিয়ে আসবে। তখন ওরা নিশ্চয়ই ফরেস্ট গেটে কিছু একটা থাপ্পা দিয়ে আসবে। সেই সময় ফরেস্ট গার্ড যশবন্তের কথা অনুযায়ী বলবে যে আজ ডিএফও সাহেব আনেওয়ালা হে রাত মে। শুনে জগদীশ পাণ্ডে একটু অবাক হবে। অন্যদিন হলে জগদীশ পাণ্ডে হয়তো ঝুঁকি না নিয়ে ফিরে যেত, কিন্তু ডিএফও সাহেব আসার আগে আগেই ও অবশ্যই সেদিন কাজ সেরে পালাবে। ডিএফও সাহেব সজ্জন লোক, ওকে ভয় নেই। ভয় হচ্ছে বদমেজাজি যশবন্তকে। সেই যখন নেই তখন সুযোগ জগদীশ হাতছাড়া করবে না। ও আমাকে বলল যে আমাকে জিপটা নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হবে সৈদ্রীপ ঘাটের অনেক আগে। ওদের জিপ সে জায়গা পেরিয়ে আসার বেশ পরে আমি জিপ স্টার্ট করে ওদের পেছনে পেছনে আসব, যাতে ওরা আমার জিপের হেডলাইটের আলো দেখতে পায় অথচ আমি বেশ দূরে থাকি। সৈদ্রীপ ঘাটের মতো পাহাড়ি পথে অন্য গাড়িকে পাস দেওয়ার জায়গা কম। হুড খোলা জিপে বন্দুক রাইফেল সমেত অবস্থায় ওরা আমাকে পাস দিতে চাইবে না ডিএফও সাহেবের কাছে ধরা পড়ার ভয়। যশবন্ত বলল, ডিএফওর পোশাক পরে ডিএফওর নাম্বার প্লেট লাগানো জিপ চালিয়ে তোমাকে আসতে দেখলে ওদের প্রথম কাজ হবে যত জোরে সম্ভব জিপ ছুটিয়ে পালিয়ে যাওয়া। কটকু পৌঁছে কোয়েল পেরিয়ে মারওয়াই হয়ে পালালে ধরবার জোটি নেই। সৈদ্রীপ ঘাটে ওদের জিপ যত জোরে ছুটবে আমাকেও তত জোরে জিপ ছোটাতে হবে এবং মাঝে মাঝে হর্ন বাজাতে হবে জোরে জোরে। তাতে ওরা ঘাবড়ে যাবে, ভাববে ডিএফও যে বটেই, তাতে আর কোনো সন্দেহ নেই। সেই সময় ভয় আছে ওদের কাছ থেকে গুলি খাওয়ার, কিন্তু সেই সম্ভাবনা এই ঘাটে অপেক্ষাকৃত কম, কেননা রাস্তাটা ক্রমান্বয়ে পাহাড়ে পাক খেয়েছে। অনেকখানি জায়গা সোজা, বড়জোর 25-30 হাতের বেশি আর দেখাই যায় না। তার চেয়ে বেশি পেছনে থাকলে আমার জিপের আওয়াজ ও হেডলাইটের আলোই কেবল ওরা শুনতে পাবে ও দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না। তাই ওদের জিপে বসেই আমার জিপের উদ্দেশ্যে ওরা গুলি ছুটতে পারবে না। এই রকমভাবে তীব্র বেগে নামতে নামতে যখন ওরা ঘাটের শেষ সীমানায় পৌঁছবে তখন ন্যাচারালি ওদের জিপের গতি আরও বেড়ে যাবে। শেষ পাক নিয়েই সামনে দেখবে সাঁকোটি। ইতিমধ্যে আমার জিপের অফুরন্ত হর্ন শুনে যশবন্ত সাঁকোর ওপর আড়াআড়ি করে একটা শালের খুঁটি ফেলে দেবে। তার গায়ে লাল শালু আগে থেকেই বাঁধা থাকবে এবং সামনের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকাণ্ড টিনের নোটিশ ঝুলবে। সাদার ওপর লালে লেখা থাকবে ডেঞ্জার। সাঁকোর মুখে ওদের জিপ মোড় নেবার সঙ্গে সঙ্গে পথের বাঁ দিকের পাথরের আড়ালে লুকিয়ে বসে থাকা যশবন্ত ওর 450-400 রাইফেল দিয়ে জিপের সামনের টায়ারে গুলি করবে এবং সঙ্গে সঙ্গে গাড়ি ডান দিকের খাদে ঝোঁক নেবে এবং ওই গতিতে, ওই আকস্মিকতায় এবং ওই সময়ের মধ্যে যত বড়ই ড্রাইভার হোক না কেন জগদীশ পাণ্ডে পুরো জিপ শুদ্ধ গিয়ে তাকে পড়তেই হবে ডান দিকের খাদে, নদীর পাথর ভরা কোলে, এবং ভগবান আমাদের সহায় হলে ওদের একজনও বাঁচবে না। সব শুনলাম চুপ করে। যশবন্ত চুট্টাটা ছুঁড়ে ফেলল। আমি বললাম, কিন্তু এ যে কোল্ড ব্লাডেড মার্ডার যশবন্ত। যশবন্ত বলল, হ্যাঁ জরুর। বললাম, তোমার রাগ তো জগদীশ পাণ্ডের ওপর, দলের লোকেদের মারবে কেন? যশবন্ত চোখ লাল করে আমার দিকে চেয়ে বলল, জগদীশের রাগও তো আমার উপরে, তোমার উপর গুলি চালালো কেন? আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ মনে হতেই ওকে বললাম, টায়ারে গুলি করার পর যদি তুমি যা ভাবছো তা না হয়, কোনো ক্রমে যদি গাড়ি ওরা থামিয়ে ফেলে তাহলে কি হবে? যশবন্ত বলল, তাহলে আর কি হবে, আমাদের দুজনের লাশ সঙ্গে নিয়ে ওরা কোয়েলের বালিতে পুঁতে দেবে। ওদের প্রায় সকলের হাতেই ম্যাগাজিন রাইফেল, আমরা দুজনে ওদের সঙ্গে পারবো না কোনো মতেই। আমি বললাম,
কি দরকার যশবন্ত খামোখা এরকম করে, যদি সত্যি ওরা জিপটা থামিয়ে ফেলে। যশবন্ত হো হো করে হেসে উঠে আর একটা চুটটা ধরালো, বলল, हा 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 अरे यार मरेगा तो एक रोज जरूर, मगर मरना ही है तो ऐसे ही तमाशा करते करते। কুকুরের বাচ্চাটাকে শিখলাতে না পারা পর্যন্ত খেয়ে শুয়ে যে আমার স্বস্তি নেই। পরদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা জিরিয়ে নিলাম। শীতের বেলা, দেখতে দেখতে মনে হলো এই বুঝি সন্ধে হলো। এক কাপ করে চা খেয়ে আমি আর যশবন্ত বেরিয়ে পড়লাম। সৈদ্বীপ ঘাটের কাছে যখন এলাম তখন সন্ধে হব হব। পথে কুজরুম পেরিয়ে এসে আমরা একটা জায়গায় পথের পাশে পাথরের আড়ালে দাঁড়ালাম। আমার পোশাক খুলে ফেলে দিয়ে সরকারি পোশাক পরে ডিএফও সাজলাম। তদানীন্তন ডিএফও সাহেব মাথায় সবসময় কি শীত কি গ্রীষ্ম একটা শোলার টুপি পরে থাকতেন। যশবন্ত সেরকম একটা টুপিও আমাকে বের করে দিল ঝোলা থেকে। যশবন্ত জিপের নাম্বার প্লেটে ওয়াটার বটলের জলের সঙ্গে মাটি গুলে কাদা করে লেপে দিল, বলল, তাড়াতাড়ি অন্য নাম্বার প্লেট করানো গেল না। সাঁকোটার কাছে এসে যশবন্ত নেমে গেল। ওর ঝোলা থেকে 2 টুকরো লাল শালু বের করে পথের পাশে একটা শুকনো শাল বল্লা তুলে এনে আড়াআড়ি করে সাঁকোর ওপর বসিয়ে দিল এবং ডেঞ্জার লেখা টিনের বড় চাকতিটা একটুখানি শালুতে বেঁধে সেই শাল বল্লার গায়ে ঝুলিয়ে দিল। হঠাৎ মোড় ঘুরে এই রকম অবস্থায় সাঁকোটাকে দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই গাড়ি নিয়ে এই সাঁকো পেরোবার চেষ্টা করবে না। যশবন্তের বুদ্ধির তারিফ করছি। ঠিক এমনই সময় একটা ট্রাকের আওয়াজ শোনা গেল আমাদের পেছন থেকে। তাড়াতাড়ি আমরা দৌড়ে গিয়ে একটা পাথরের আড়ালে লুকিয়ে রইলাম, কারণ আমাকেও এখন এই অঞ্চলের প্রায় সব ড্রাইভারই চেনে। ওই অকুস্থলে অমন অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখলেই তাদের সন্দেহ হবে। লুকোবার আগে যশবন্ত তাড়াতাড়ি করে শাল বল্লাটা সরিয়ে ফেলল এবং সরঞ্জাম লুকিয়ে ফেলল। ট্রাকটা চলে গেল। যশবন্ত আমাকে বলল, নাও আর দেরি করো না, এগিয়ে যাও। ঘাট থেকে মাইল 2 আগে বা হাতে কতগুলো ঘন সেগুনের প্লান্টেশন আছে, তার সামনেটা পুটুসের ঝোপ। সেইখানে জিপটা ঢুকিয়ে স্টিয়ারিংয়ে বসে থেকো। রাস্তা ছেড়ে জিপটা যেখানে জঙ্গলে ঢুকবে সেখানে জিপ থেকে নেমে পথের ধুলোর ওপর চাকার দাগটা পা দিয়ে ভালো করে মুছে দিও, মনে থাকে যেন। যাও ইয়ার, গুড লাক, গুড হান্টিং। এই বলে আমাকে রওনা করিয়ে দিয়ে ঝোলা থেকে রামের বোতল বের করে যশবন্ত ঠকঠকিয়ে খেতে লাগলো। আমি আস্তে আস্তে জিপ চালিয়ে চলে গেলাম। অন্ধকার হয়ে গেল। বনের পাতায় পাতায় ঝিঝির ঝিনঝিন শুরু হলো। সেগুন গাছের তলায় পিটিসের আড়ালে বসে বসে কোনো গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম না এই পর্যন্ত। 7টা বেজে গেল। খুব শীত করছে, মশাও বেশ আছে। জিপের পেছনে শুকনো পাতায় পা ফেলে ফেলে সাবধানে কি একটা জানোয়ার যেন আমায় নজর করছে। সঙ্গে আমার বন্দুক আছে, কিন্তু কোনো আলো নেই। আজ থেকে 1.5 বছর আগে এই ঘাটে একটি নরখাদক বাঘ এসে আস্তানা গেড়েছিল এবং বহু মানুষ খেয়েছিল। তারপর এই ঘাটেই একজন স্থানীয় শিকারীর হাতে সেই বাঘ মারা পড়ে। ইতিমধ্যে জগদীশ পাণ্ডের মতো জিপারুড়ো শিকারীর গুলিতে যে অন্য কোনো বাঘও আহত হয়ে তারপরে নরখাদকে রূপান্তরিত হয়নি, এমন গ্যারেন্টি কোথায়? বেশ অস্বস্তি হতে লাগলো। রাত প্রায় 7:45 নাগাদ দূরগত একটি জিপের ইঞ্জিনের গুনগুনানি শোনা গেল। এই জায়গাটায় রাস্তাটা বেশ সোজা এবং প্রায় সমতলের ওপর দিয়ে। টপ গিয়ারে জিপটা আছে, বেশ জোরে চালিয়ে আসছে বোঝা গেল। দেখতে দেখতে আওয়াজটা নিকটবর্তী হলো, কাছে এলো এবং আমার সামনে দিয়ে আলোর বন্যা বইয়ে হুটখোলা জিপটা চলে গেল। জিপটা আমাকে অতিক্রম করে যাবার মিনিট খানেক পরই আমি ইঞ্জিন স্টার্ট করে মাথার টুপিটা চেপে বসিয়ে দুর্গারাম জপ করে ওদের পিছু নিলাম। আমিও টপ গিয়ারে রীতিমতো জোরে চালিয়ে চললাম।
একটু যেতে না যেতেই দূরত্ব কমে আসতে লাগলো। আমার হেডলাইটের আলোয় দেখলাম 5 জন আরোহী। হেডলাইটের আলোয় তাদের বন্দুক রাইফেল চকচক করছে। 2টি জিপের দূরত্ব কমে আসছে। এদিকে ওরা সৈদ্বীপ ঘাটে উঠতে আরম্ভ করেছে। এমন সময় সামনের জিপ থেকে তীব্র এক ঝলক স্পটলাইটের আলো এসে আমার জিপের উইন্ডস্ক্রিনে পড়ল। কিন্তু তাতে ওরা বড়জোর আমার পোশাকটা দেখতে পেল। ওই গতিমান জিপ থেকে ওই দূরের অন্য গতির জিপের চালককে চেনা সোজা কথা নয়। ওরা ঘাটে উঠছে। জিপটা পাক দিয়ে দিয়ে রীতিমতো জোরের সঙ্গে পাহাড়ে চড়ছে। অত্যন্ত পাকা ড্রাইভার, সন্দেহ নেই, নইলে ওই রাস্তায় অত জোরে গাড়ি চালাতে পারত না। ঘাটে উঠেই আমি যশবন্তের নির্দেশ মতো হর্ন বাজাতে বাজাতে ওদের ধাওয়া করলাম। ওই নির্জন পাহাড়ে বনে আমার জিপের ডবল হর্নের আওয়াজ যশবন্ত যে শুনতে পাচ্ছিল সে বিষয়ে সন্দেহ নেই। যশবন্ত এখন কি করছে আমার কেবল সেই কথাই মনে হতে লাগলো। আমার জিপের গতিও ক্রমান্বয়ে বাড়তে লাগলো, উত্তেজনাও বাড়তে লাগলো, এবং জগদীশ পাণ্ডেও আমি ঘাটে ঘাটে প্রায় সাঁকোর কাছাকাছি এসে গেছি বলে মনে হলো। কুকুর তাড়ানোর মতো করে জগদীশ পাণ্ডের দলকে তাড়াচ্ছি যে এই কথাটা জেনেই মন আত্মতৃপ্তিতে ভরে গেল। ঘাটে শেষ বাঁক নেবার সঙ্গে সঙ্গে ওদের গাড়ির ব্রেক কষার জোর কিচমিচ শব্দ শুনলাম, এবং সঙ্গে সঙ্গে যশবন্তের হেভি রাইফেলের গুলির আওয়াজ। তারপর কি হলো বোঝার আগেই একটা প্রচণ্ড ঝনঝন আওয়াজ হলো। পাথরের গায়ে লোহা আছড়ালে যেমন আওয়াজ হয়, এবং সেই সঙ্গে সমবেত কণ্ঠে আর্তনাদ এবং চিৎকার। এই সময় আমারও জিপ অকুস্থলে পৌঁছে গেল। হেডলাইটের আলোয় দেখলাম পথের ডান দিকের পাথরে ধাক্কা মেরে একটা শালের চারা গাছ ভেঙে ওদের জিপে গিয়ে 20-22 ফিট নিচে পাহাড়ি নদীতে পড়েছে। আমি পৌঁছানো মাত্র যশবন্ত বিনা বাক্য ব্যয়ে শালবল্লা থেকে লাল শালুর টুকরো দুটো ও ডেঞ্জার লেখা টিনের চাকতিটা খুলে নিল। তারপর শালবল্লাটা যখন সরিয়ে পথের পাশে ফেলেছে, ঠিক তক্ষুনি নদীর বুক থেকে একটা রাইফেলের গুলির আওয়াজ হলো, এবং আমাদের বেশ কাছ দিয়ে আমাদের পাশ কেটে গিয়ে একটা গুলি পাহাড়ে গিয়ে লাগলো। হেডলাইটটার সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলাম। জিপ এগিয়ে যশবন্তের কাছে পৌঁছতেই যশবন্ত এক লাফে ওর সম্পত্তি সমূহ সমেত ডান দিকে সিটে উঠে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে আরও 2-3টে গুলির আওয়াজ হলো। একটি গুলি এসে জিপের পেছনের পর্দা এফোর ওফোর করে বেরিয়ে গেল। যশবন্ত জিপের সাইড লাইটটাও হাত বাড়িয়ে নিভিয়ে দিল, এবং আমাকে কানে কানে ফিসফিসিয়ে বলল, জোরে চালো, যত জোরে পারো। প্রাণপণে জোরে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। জিপটা উল্কার মতো সাঁকো পেরিয়ে এলো। তারপর আবার আলো জ্বালিয়ে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কুজরুমের দিকে। পেছনে কি হলো, ওরা বাঁচল কি মরল, কজন মরল, কজনের হাত পা ভাঙল, কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝলাম যে একেবারে অক্ষত দেহে না হলেও বেশ বহাল তবিয়াতেই 2-3 জন আছে, নইলে অত তাড়াতাড়ি আমাদের ওপর উদ্দাম গুলি চলত না। কুজরুমে আগে গিয়ে জিপ থামালাম। যেখানে জামা কাপড় ছেড়েছিলাম, যশবন্ত বলল, তাড়াতাড়ি জামা বদলে নাও, আমি চালাচ্ছি এবার। বাদবাকি রাস্তাটুকু যশবন্ত একেবারে টিকিয়া উড়ান করে জিপ চালালো। কুটকুর কাছে এসে কোয়েল পেরিয়ে এলাম। এইমাত্র কদিন আগে সুগতবাবুকে নিয়ে রাতে আমরা এই পথেই ফিরেছি। তারপর হুটার হয়ে মোড়োয়াই হয়ে রুমান্ডির রাস্তায় বেঁকে গেলাম আমরা। পথে অন্য কাগজ কোম্পানির একটা ট্রাকের সঙ্গে দেখা হলো। জিপ দেখে পাশ করে দাঁড়ালো। আমরা বেরিয়ে গেলাম। ড্রাইভার আমাদের জিপের কাদামাখা নম্বর পড়তে পারল না। রুমান্ডিতে পৌঁছেই যশবন্ত হুইস্কির বোতল খুলে বসল। আমার কেমন যেন নিজেকে খুনি খুনি বলে মনে হচ্ছিল। মাঝে মাঝে খুব ভয়ও করছিল। এই বুঝি পুলিশের লোক এলো অ্যারেস্ট করতে, অথবা ওরাই বুঝি দল বেঁধে রাইফেল বন্দুক বাগিয়ে এসে হাজির হলো এক্ষুনি। যশবন্ত কিন্তু নির্বিকার। ও বলল, মোড়াইয়ের আগে যে ট্রাকটার সঙ্গে দেখা হলো, সেই ট্রাকটি যদি থামে অথবা উল্টো দিক দিয়ে যদি অন্য কোনো ট্রাক আসে, তবেই ওদের উদ্ধার করবে।
নইলে শালারা সারা রাত ওখানেই পড়ে থাকবে। যশবন্ত এক চুমুকে এক এক পেক শেষ করতে লাগলো। অন্ধকারে ওর চোখ দুটো চিতাবাঘের মতো জলজল করতে লাগলো। মাঝে মাঝে পা হাতের তেলো দিয়ে গোফটা মুছে নিতে লাগলো। কিছুক্ষণ পর যশবন্ত ভয়ঙ্করের পিঠে চেপে নৈহারের দিকে রওনা হয়ে গেল। শেষ করলাম বুদ্ধদেব গুহর একটি অনবদ্য উপন্যাস কোয়েলের কাছের ৮ম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর আজ যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।